আসসালামু আলাইকুম এভরিওয়ান। স্বাগতম আপনাদেরকে আমাদের চ্যানেল গল্পের শেষ কোথায়। আপনি কি কখনো এমন কোনো কেলেঙ্কারির কথা শুনেছেন যা কেবল কোরিয়ান বিনোদন জগতেই নয়, পুরো সমাজ ব্যবস্থাপককেই নাড়িয়ে দিয়েছে? আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বার্নিং সান কেলেঙ্কারির ঘটনা নিয়ে। একটি ঘটনা যা কোরিয়ার কে-পপ ইন্ডাস্ট্রির অন্ধকার দিকগুলোকে সম্মোচন করেছে। এই কেলেঙ্কারিতে জড়িত ছিল জনপ্রিয় কে-পপ তারকা সেউংরি এবং আরও অনেক সেলিব্রিটি, যারা যৌন অপরাধ, মাদক পাচার এবং পুলিশি দুর্নীতির মতো গুরুতর অপরাধে অভিযুক্ত হয়েছিলেন। এই ঘটনা কেবল বিনোদন জগতের নয়, বরং পুরো সমাজের নৈতিকতা এবং আইনশৃঙ্খলার উপরে প্রশ্ন তুলেছে। 2016 সালে দক্ষিণ কোরিয়ায় এক নারী থানায় গিয়ে অভিযোগ করেন যে তার প্রাক্তন প্রেমিক তার সম্মতি ছাড়া কিছু অশ্লীল ছবি তুলেছে। তিনি এই ঘটনার জন্য আনুষ্ঠানিকভাবে পুলিশ রিপোর্ট দায়ের করতে চান। প্রেমিককে পরে থানায় ডাকা হয় এবং সে জানায় সে নির্দোষ প্রমাণ করার জন্য সবকিছু করতে প্রস্তুত সে। কিন্তু সমস্যা হলো তার ফোন নাকি নষ্ট হয়ে গিয়েছে। পুলিশ জিজ্ঞাসা করলো, মানে কি ফোনটা নষ্ট? প্রেমিক জানায় তার ফোন সুবিধাজনকভাবে নষ্ট হয়ে গিয়েছে। তবে পুলিশ এটিকে হালকাভাবে নেয়নি। তারা সিদ্ধান্ত নেয় ফোনটি একটি ডেটা ফরেনসিক কোম্পানিতে পাঠানো হবে, ঠিক সেই কোম্পানিতে যারা এর আগে ফেরি কেলেঙ্কারির শিকারদের ডেটা উদ্ধার করেছিলেন। একজন আইটি বিশেষজ্ঞ, যার ছদ্মনাম আমরা রেখেছি পার্ক, ফোনটিকে পরীক্ষা করতে থাকেন। পার্ক অত্যন্ত দক্ষ এবং তিনি ফোন থেকে প্রায় সব ডেটা উদ্ধার করতে সক্ষম হয়। প্রায় 2 লাখেরও বেশি টেক্সট মেসেজ, গ্রুপ চ্যাট, ভিডিও, ছবি, যা যা সম্ভব সবই উদ্ধার করেন। কিন্তু হঠাৎ করে পুলিশ পার্ককে কল দিয়ে জানায় তার আর প্রয়োজন নেই। কাজ বন্ধ করে দিতে বলা হয় এবং ফোনটিকে ফেরত দিতে বলা হয় সেই পুরুষটির কাছে। তারা ব্যাখ্যা করে যে সেই নারী তার অভিযোগ তুলে নিয়েছে। সে এখন বলছে সে রাগের মাথায় অভিযোগ করেছিল এবং আসলে কোনো ছবি ছিল না। ফলে তদন্ত শেষ। তবে পুলিশ উদ্ধারকৃত মেসেজগুলো একবারও দেখেনি। আইটি কর্মী পার্কের মনে হচ্ছিল তদন্ত তো এখনই শুরু হওয়ার কথা। তিনি যখন ডেটাগুলো উদ্ধার করছিলেন তখন কিছু কিছু দেখে ফেলেন। এটা কি উকি মারা ছিল? হয়তো না, কারণ তাকে তো যাচাই করতেই এত ডেটা রিকভার করতে দিয়েছিল। আর তা না দেখেই বা কিভাবে করা সম্ভব? আর তিনি যা দেখেন তা ছিল ভয়াবহ। অচেতন অবস্থায় নারীদের নগ্ন ছবি, ভিডিও, যেখানে অচেতন নারীদের উপর যৌন নিপীড়নের প্রমাণ ছিল। আরও দেখা যায় গ্রুপ চ্যাটে ওই নারীদের ছবির নিচে দাম লেখা ছিল নারী পাচারের প্রমাণ। তাদের কথাবার্তাগুলো এমনভাবে লেখা ছিল যেন নারী পাচারের জন্যে আসলেই একটি ক্যাটালগ তৈরি করা হয়েছে, যেখানে নারীদের সম্পর্কে এমনভাবে লেখা ছিল যেন নাম্বার 1, বেশি কথা বলে না, টাকার প্রতি লোভ আছে, পার্টিতে খুব একটা প্রাণবন্ত না হলেও তার চেহারা সুন্দর, নাম্বার 2, দেখতে ভালো, পার্টিতে মজার, তবে মদ খেলে একটু এলোমেলো হয়ে যায়,
তবুও তার অনেক বেশি ক্যারিশমা রয়েছে। এভাবেই তারা আলোচনা করছিল। চলো 5 নাম্বারটা নিই 3 নাম্বারের সাথে। এইসব মেসেজ দেখা যায়। নারীদের উচ্চ দামে বিক্রি করা হচ্ছিল। ভিডিও শেয়ার করা হয়েছিল যেখানে নারীরা অচেতন অবস্থায় পড়ে আছেন এবং তাদের টেনে হিঁচড়ে নিয়ে গিয়ে ধর্ষণ করা হচ্ছিল। ভুক্তভোগীদের ভিডিও দেখে যারা বার্তা পাচ্ছিল তারা প্রতিক্রিয়া দিচ্ছিল এমনভাবে যেন কোনো ফানি টিকটক ভিডিও। একটি অপরাধ না, এটা যেন বিনোদন। একজন লিখেছে, ওকে ঘুমের ওষুধ খাইয়ে ধর্ষণ করেছি। আরেকজন উত্তরে হা হা দিয়েছে। আরো কেউ লিখেছে, তার মুখটা দারুণ। অন্য এক চ্যাটে একজন ঘুমন্ত নারীর ছবি শেয়ার করে এবং বন্ধুরা জিজ্ঞেস করে, কে এটা? তার শরীরটা দারুণ। আরেক চ্যাটে অচেতন অবস্থায় ধর্ষণের একটি ভিডিও শেয়ার করে লেখা হয়, আজ রাতে কে কে এক্সপ্লিসিট ভিডিও দেখতে চাও? বন্ধুরা জবাবে বলে, এটা কি, সে কি অচেতন? প্রেরক উত্তর দেয়, হ্যাঁ, আর সেই কারণেই আমি এত ভালো ভিডিও নিতে পেরেছি ফ্ল্যাশ অন করে। আরেকজন উত্তর দেয় হা হা দিয়ে। আরও এক চ্যাটে কেউ লিখেছে, সে এমনকি মনে করতে পারে না কার সাথে করেছে। উল্লেখ করেছে যে ওদের দেওয়া ড্রাগ স্মৃতি মুছে দিয়েছিল। কিন্তু অন্য কেউ বলে, না, সে তো আসলে একটা RWI। এইসব বার্তা আর ছবি পড়ে পার্ক বুঝতে পারেন যে এখানে ভয়ানক অপরাধ হচ্ছে। নারীকে ধর্ষণ ও পাচার করা হচ্ছে। এটা একটা বিশাল অপরাধ চক্রের অংশ, যেটা দেখে মনে হয় যেন কোনো গোপন পতিতালয় চলছে। তিনি পুরো গ্রুপ চ্যাট খুলে দেখেন আর হতবাক হয়ে যান, কারণ তিনি চ্যাটে থাকা সব নাম চিনতে পারেন। এই ফোনটি ছিল একজন বিখ্যাত কোরিয়ান তারকা যার নাম টং চুন ইয়ং। মঞ্চনাম ছিল JJY। তিনি একটি ব্র্যান্ডের লিড ছিলেন। তালিকায় আরও আছে FT আইল্যান্ড ব্র্যান্ডের সদস্য চোই জং হুন, CN ব্লু ব্র্যান্ডের লিড ভোকালিস্ট ও গিটারিস্ট লি জং হিউন এবং সবচেয়ে বড় নামটি বিগ ব্যাং ব্র্যান্ডের সিউংরি। এইসব চ্যাট দেখে বেরিয়ে আসে একটি বিশাল নারী পাচার চক্র, যেটির সঙ্গে জড়িত ছিলেন কোরিয়ান বিনোদন জগতের শীর্ষ তারকারা। চ্যাট লগগুলো ছিল এই তারকাদের মধ্যেই। তারা এমন সেলিব্রিটি যাদের মেয়েরা আইডল ভাবত, যাদের দেখে প্রেমিকদের বলতো, দেখো, সে কখনোই এমন কিছু করবে না। এক চ্যাটে তারা রসিকতা করছিল, 5 জন মিলে একটি ড্রাগড নারীর সাথে ধর্ষণ করছে ফ্যান সাইন ইভেন্টের আগের রাতে। আরেকটি ভিডিওতে দেখা যায় এক নারীকে ক্লাব থেকে টেনে হিঁচড়ে বের করে নিয়ে যাওয়া হচ্ছে তার চুল ধরে। এই ক্লাবটি ছিল সিগ্রির মালিকানাধীন। ওই নারী ক্লাবের কর্মীদের দৃষ্টি আকর্ষণ করতে ল্যাপটপ স্ক্রিনে বারবার চাপ দিচ্ছিল, কিন্তু কেউই কিছু দেখার ভান পর্যন্ত করেনি, যেন তারা কিছুই দেখেনি। এই ভিডিওটি ওই গ্রুপ চ্যাটে শেয়ার করা হয়েছে। আরও একটি টেক্সট মেসেজ ছিল, যেখানে পার্ককে পুলিশে না যাওয়ার জন্য বাধ্য করা হয়েছে। মেসেজে লেখা ছিল, আমি H,
আর পুলিশ চিফের কথোপকথন দেখেছি। তারা জেনে গেছে কে ফাঁস করেছে। এমনকি উচ্চ পর্যায়ের পুলিশ কমিশনাররাও এই চক্রে ভিআইপি ক্লায়েন্ট হিসেবে যুক্ত ছিলেন। পার্ক বুঝতে পারে এটা ছিল সেলিব্রিটি ও পুলিশ কর্মকর্তা দ্বারা পরিচালিত একটি বিশাল পাচার চক্র। কাউকে বিশ্বাস করার বা সাহায্য চাওয়ার কেউই ছিল না। উপরের সবাই ছিল দুর্নীতিগ্রস্ত। তবুও পার্ক গোপনে সেই ভিডিওগুলো ইন্টারনেটে ফাঁস করে দেয়। আর সামনে আসে কোরিয়ার সবচেয়ে চাঞ্চল্যকর কেলেঙ্কারিগুলোর একটি, বার্নিং সান স্ক্যান্ডাল। এই ঘটনা ঘটেছিল কোরিয়ায় 2018 সালের দিকে। তবে এটি আবারও খবরের শিরোনামে এসেছে অনেক কে-পপ অনুরাগীর কাছে একটি নতুন ইনস্টাগ্রাম পোস্টের কারণে। দুটি ছবি পোস্ট করা হয়েছিল। আমরা এদের বলবো ছবি এ এবং ছবি বি। ছবি এতে দেখা যায় একটি সুন্দর প্রাইভেট সুইমিং পুল, যা বালির একটি বিলাসবহুল রিসর্টে অবস্থিত। এটি সম্ভবত এমন একটি ভিলা যা ভাড়া নেওয়া হয়েছিল। পুলের পানি গাঢ় নীল রঙের, চারপাশে সুন্দর পাম গাছ এবং কলা পাতার গাছ। পুলের পাশে একটি বেইজ রঙের কুশনযুক্ত লাউঞ্জের চেয়ার রাখা আছে, যেখানে বসে সূর্যস্নান করা যায়। পুরো পরিবেশটি অত্যন্ত চমৎকার এবং ব্যয়বহুল বলে মনে হয়। একদম ইনস্টাগ্রামে পোস্ট করার মতো একটি জায়গা। ছবি বিও প্রায় হুবহু ছবি এর মতোই, তবে এটি কোনো রিপোস্ট নয় বা কেউ অন্যজনের ছবি চুরি করে পোস্ট করেনি। এটি একটি সম্পূর্ণ নতুন ছবি, যেখানে পুল ছাড়াও ভিলার আরও কিছু অংশ দেখা যাচ্ছে। স্পষ্ট বোঝা যায় এটি একই জায়গা, একই ভিলা। এখন প্রশ্ন উঠেছে, সমস্যাটা কোথায়? বালি তো এমন একটি জায়গা যেখানে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসে, ছবি তো তুলবেই। সমস্যাটা হলো এই দুটি ছবি পোস্ট করা হয়েছিল দুজন ভিন্ন নারী দ্বারা, যাদের আমরা বলবো মেয়ে এ এবং মেয়ে বি। এবং জানা যায় তারা দুজনই একই ছেলের সঙ্গে সম্পর্কে জড়িত ছিলেন, প্রাক্তন কে-পপ তারকা, সাবেক কয়েদি এবং বার্নিং সান নাইট ক্লাবের মালিক সিয়ংরি। ঘটনাটা এমন ছিল, সিয়ংরি একাধিক মেয়ের সঙ্গে সম্পর্ক করছিলেন এবং তাদেরকে একে অপরের অজান্তে একই রকম ভিলা ট্রিপে নিয়ে যাচ্ছিলেন। যেমন মেয়ে এ ভেবেছিলেন তিনি একটি এক্সক্লুসিভ সম্পর্কে আছেন এবং সিয়ংরি তাকে বলেছিলেন বালিতে গিয়ে দেখা করার জন্য। সেখানকার ভিলায় থাকতেন, নির্দিষ্ট কিছু রেস্টুরেন্টে যেতেন, ডেট করতেন, সবকিছু বেশ রোম্যান্টিকভাবে প্ল্যান করা। তবে মেয়ে এ ফিরে আসার ঠিক সেদিনই মেয়ে বি বালিতে পৌঁছেন এবং সিয়ংরি তাকে একই ভিলাতে রাখতেন, একই রেস্টুরেন্টে নিয়ে যেতেন, একই জিনিসগুলো করতেন। মেয়ে এর পারফিউমের গন্ধ হয়তো তখনও ভিলায় রয়ে গিয়েছে। সবকিছু ঠিক একই ছিল, একই তারিখ, জায়গা, রেস্টুরেন্ট, সমুদ্রতট, হোটেল, ক্যাফে, এমনকি 48 ঘন্টাও অপেক্ষা করতেন না তিনি। এই প্রতারণার ঘটনা সামনে আসে তখন যখন মেয়ে এ এবং বি ইনস্টাগ্রামে নিজেদের বালি ট্রিপের ছবি পোস্ট করেন এবং বুঝতে পারেন
তারা একই জায়গাতে ছিলেন। পরে তারা একে অপরকে মেসেজ করে পুরো ঘটনা জানতে পারেন। এই ঘটনা সংবাদ মাধ্যমে চলে যায় এবং অনেক কোরিয়ান অনুরাগী মন্তব্য করেন, আশা করি মেয়েরা এটা ভাবছে না যে শুধু মেয়ে এ এবং বি পর্যন্ত। আমার মনে হয় তার তো মেয়ে এ থেকে জেড পর্যন্ত আছে। অনেকেই অবাক হয়েছিলেন, ভাবছিলেন সে তো জেলে আছে, কিন্তু না, সিয়ংরি ইতিমধ্যেই জেল থেকে ছাড়া পেয়েছেন। তিনি মাত্র ১.৫ বছর কারাগারে করেন এবং আবার ডেট করছেন, মেয়েদের সঙ্গে দেখা করছেন। লোকজন হতবাক। কিভাবে একজন অপরাধী, যার ক্লাব বার্নিং সান একটি মানব পাচার চক্রের কেন্দ্র ছিল, সে আবার মুক্তভাবে ঘুরে বেড়াচ্ছে এবং মেয়েরা তার সঙ্গে সম্পর্ক করছে? অনেকেই সন্দেহ করেছেন যে সিয়ংরি হয়তো আবার বিনোদন জগতে ফিরে আসার চেষ্টা করছেন, যদিও এটি অদ্ভুত শোনায়, কারণ প্রতারণার স্ক্যান্ডাল কখনোই কারো ক্যারিয়ারের জন্য ভালো নয়। কিন্তু সম্ভবত তার জন্য এই ধরনের সেলিব্রিটি স্ক্যান্ডাল বার্নিং সান স্ক্যান্ডালের চেয়েও ভালো। আর যদি সত্যিই তিনি ফিরে আসার চেষ্টা করে থাকেন, তাহলে আমাদের সকলেরই উচিত বার্নিং সান ঘটনার কথা আবার স্মরণ করা। সেই ভয়াবহ কাণ্ড যা কোরিয়ার ইতিহাসে অন্যতম চাঞ্চল্যকর অপরাধ হিসেবে বিবেচিত হয়েছিল। তার চোখ যেন ফোকাস করতে পারছে না, সবকিছু ঝাপসা লাগছে। সে মাথা ঘুরিয়ে দেখার চেষ্টা করে কোথায় আছে, কিন্তু ঘরটা চিনতে পারছে না। এমনকি কিভাবে সে এই ঘরে এসেছে তাও মনে নেই। বাস্তবে গত কয়েক ঘন্টার কিছুই মনে নেই, একদম শূন্য। সে বারবার চোখ মিটমিট করে, স্মৃতি ফিরে পাওয়ার চেষ্টা করছে, অন্তত গত ১ ঘন্টার হলেও, কিন্তু কিছুই মনে পড়ে না। তখনই একজন পুরুষ ঘরে ঢোকে। তাকে দেখে মেয়েটি তাকে চিনে ফেলে। কিছু কিছু করার আগেই লোকটি বিছানায় উঠে তাকে চেপে ধরে। সে মেয়েটির গলা চেপে ধরে শ্বাসরোধ করছে, মেয়েটিকে লাথি মারছে এবং কামড় দিচ্ছে, ঠেলছে। কিন্তু সে লোকটা খুবই শক্তিশালী। এক হাতে গলা চেপে ধরেছে, অন্য হাতে মুখ চেপে ধরেছে। নিজের শরীরের ওজন দিয়ে তার শরীরের ওপর চাপ দিচ্ছে। মেয়েটির মনে হচ্ছিল এবার বুঝি সে মারা যাবে। যতবার সে উঠে আসার চেষ্টা করছে, ততবারই লোকটি তাকে আরো জোরে বিছানায় চেপে ধরছে। তার গলা বিছানায় হেডবোর্ডে এমনভাবে ঠেকানো ছিল যে মনে হচ্ছিল যে কোনো মুহূর্তেই মচকে যাবে। পরবর্তীতে সে বলেছিল, আমার মনে হচ্ছিল আমি মারা যাব। সে লোকটিকে সরাতে পারছিল না। তারপর লোকটি তার কাপড় ছিঁড়ে ফেলে এবং তাকে ধর্ষণ করে। প্রতিবার লোকটি তাকে ধাক্কা দিচ্ছিল। সে অনুভব করছিল তার গলা আরো বেশি বাঁকছে। সে বলছিল, আমার মনে হচ্ছিল গলাটা একবারে ভেঙে যাবে। এই নৃশংস হামলার পরে সে বিছানার পাশে থাকা একটি ছোট ময়লার ঝুড়ি তুলে নেয় এবং যা কিছু পেটে ছিল সব বমি করে ফেলে। বমি ছিল গাঢ় বাদামি রঙের, এতে রক্ত ছিল। সে বলেছিল এবার সত্যিই মনে হচ্ছিল সে মারা যাবে। আগে তার মনোযোগ ছিল কিভাবে লোকটিকে সরানো যায়, কিন্তু এখন, যখন লোকটি সরে গেছে, সে জানে না তার পরের পরিকল্পনা কী হতে পারে।
সে হাঁটু গেড়ে কার্পেটের উপর বসে তার জীবন ভিক্ষা চায়। সে তার মানবতা বা সামান্য সহানুভূতির কাছে আবেদন করছিল, কাঁদছিল। আমি শুধু বাড়ি যেতে চাই। আমি পুলিশে যাব না, প্লিজ। আমি শুধু আমার মায়ের সঙ্গে দেখা করতে চাই। অবশেষে সে উপরে তাকায়। তার অপহরণকারী ধর্ষক তার দিকে। আর লোকটি হেসে ওঠে। মেয়েটি যখন প্রাণ ভিক্ষা চায়, সে হেসে বলে, তুমি যদি আমার সঙ্গে একটি সেলফি তোলো, তাহলে তোমায় বাড়ি যেতে দেব। সে তার ফোন বের করে, সেলফি ক্যামেরা অন করে, মেয়েটিকে জোর করে নিজের কোলে বসায়, বলে, আচ্ছা এখন হাসো। মেয়েটি কিছুই বুঝতে পারছিল না। এটি কি কোনো খেলা? সে কি সত্যিই তাকে ছেড়ে দেবে? সে একটা ছোট হাসি দেয় আর লোকটি তার কথা রাখে। তার কাপড় তার মুখে ছুঁড়ে ফেলে দিয়ে ঘর থেকে বের করে দেয়। সে দৌড়ে বের হয়ে যায়, এক মুহূর্ত অপেক্ষা না করে কাপড় পরার জন্যে। হোটেলের করিডোরে গিয়ে দৌড়ে মূল দরজার বাইরে বের হয়ে আসে। দক্ষিণ কোরিয়ার শীতের মধ্যে মাঝরাতে চারপাশে অন্ধকার আর বরফ পড়ছে। সে আধা বস্ত্রহীন, কিন্তু কিছুই অনুভব করছিল না, শুধু দৌড়াচ্ছিল প্রধান রাস্তায় পৌঁছাতে। হাতে জুতো আর প্যান্ট, অন্য হাতে ট্যাক্সি থামানোর চেষ্টা। শেষমেশ একটি ট্যাক্সি থামে। সে উঠে পড়ে, ঠিকানা বলে, আর হোটেলের দৃষ্টির বাইরে চলে যেতেই তার ফাইট অর ফ্লাইট প্রতিক্রিয়া ধীরে ধীরে শান্ত হয়ে থাকে। তখনই সে নিচে তাকায় আর বুঝতে পারে সে এখনো কোমর পর্যন্ত নগ্ন। ট্যাক্সি চালক রিয়ার ভিউ মিররে তাকাচ্ছিল। আমরা জানি না লোকটি কেন তাকাচ্ছিল। হয়তো অবাক হয়ে গেছে কেন সে অর্ধনগ্ন, বা হয়তো অন্য কোনো কারণ। মেয়েটি তার কাপড়ের উপর রাখে, যাতে ট্যাক্সি চালক দৃষ্টি এড়িয়ে যেতে পারে। সে বুঝে নেয় তার ফোন নেই, ক্রেডিট কার্ড নেই, এমনকি শীতের কোটটাও নেই। কিন্তু সবচেয়ে খারাপ হচ্ছে তার স্মৃতিতে কয়েক ঘন্টার শূন্যতা। সে জানেই না কিভাবে সে ওই লোকের হোটেলে গেল। বাড়ি ফিরে সে যতটা সম্ভব নিজেকে গুছিয়ে নেয়। তারপর যায় থানায়। সে পুলিশকে জানায় তার উপর শারীরিক এবং যৌন নিপীড়নের কথা। শরীরের কেটে যাওয়া নীল দাগ সব দেখায়। সে বলেছিল সে পরীক্ষা চায়। সে জানতো কিছু একটা তাকে খাইয়ে অজ্ঞান করে এমন করা হয়েছে। এই ড্রাগ টেস্টটি প্রমাণ করবে সে কেবল ধর্ষণের শিকার হয়নি, তার আগে তাকে অজ্ঞান করে দেওয়া হয়েছিল। এই প্রমাণই সেই লোকটিকে জেলে পাঠাতে পারবে, সেই বিকৃত মানুষটিকে, যাতে সে আর কখনো কোনো মেয়ের সঙ্গে এমন কিছু করতে না পারে। মহিলাদের উপর অত্যাচার করা, তাদের জীবন ভিক্ষা চাওয়ানো, তারপর রাস্তায় ফেলে দেওয়া, এটা ছিল একেবারে ঘৃণিত। ভিকটিম নিশ্চিত করতে চায় যে তাকে দীর্ঘ সময়ের জন্য জেলে পাঠানো হবে। ড্রাগ টেস্টের রিপোর্ট আসে, তার শরীরে কোনো মাদকদ্রব্য পাওয়া যায়নি। কি এটা কি কোনোভাবেই মেনে নেওয়া যায়? আর পুলিশও যেন তাকে পাগলের মতো চোখ দেখাচ্ছিল। সে বলছিল পুলিশ তাকে একজন মিথ্যাবাদী বা অপরাধীর মতো আচরণ করছে, যেন সে কোনো ছেলেকে ফাঁসাতে এসব বানিয়ে বলছে।
সে ভাবছে আমি এমনটা করব কেন। একজন নারী হিসেবে অপরাধের শিকার হওয়ার পরে এত কিছু ভালো হয় না, বিশেষ করে দক্ষিণ কোরিয়ার মতো জায়গায়, যেখানে নারী ভিকটিমদেরই অপমান করা হয়। সে কোনোভাবেই এমন মিথ্যা কথা বলবে না, কারণ যে লোকটি এর পিছনে রয়েছে সে হলো চাভারাতকুল, সংক্ষেপে চাভ। সে থাইল্যান্ডের প্রভাবশালী রাজনীতিবিদদের নেপোটিজমের সন্তান, এক ধনী নেপো বেবি। তাকে এক তরুণ বিজনেসম্যান বলা হয়। আদতে সে শুধু প্রভাবশালী পরিবারের সন্তান। পুলিশ এমজে কে এমনভাবে জিজ্ঞাসা করছিল যেন তার কোনো শিশুকে মিথ্যা বলার সময় ধরে ফেলেছে। এমজে জানতো এটা সেই মানুষই। সে বলল, আমি এই মানুষটিকে চিনি, আমি তার নাম বলতে পারি, আমি তাকে মনে রেখেছি। কিন্তু পুলিশ বলল, তুমি নিশ্চিত তো এটা সেই মানুষ? আমাদের কাছে সাক্ষ্য আছে, যারা বলেছে তোমরা ক্লাবে একসঙ্গে খুব ঘনিষ্ঠ ছিলা। তাছাড়া সে তো এক ধনী পরিবারের সন্তান। নিশ্চিত তো তুমি শুধু তার প্রতি আগ্রহী ছিলে না? হয়তো তোমরা একসাথে হোটেলে গেলে কিছু করেছো যেটা নিয়ে এখন তুমি অনুতপ্ত। এমজের মনে হয়েছিল পুলিশ ঠিকমতো তদন্ত করছে না, তারা শুধু দেখছে ড্রাগ টেস্ট নেগেটিভ, ধনী পুরুষ অভিযুক্ত, তাহলে নিশ্চয়ই মেয়েটি টাকা পয়সার জন্য এসব করছে। তখন এমজে বলল, তাহলে হোটেলের রিসেপশনে সিসিটিভি ফুটেজ দেখুন। আমি নিজের ইচ্ছায় সেখানে যাইনি। যদিও সে নিজের ইচ্ছায় হোটেলে গিয়ে থাকলেও সেটা প্রমাণ করে না যে তার উপর জোর করে কিছু করা হয়নি। তবে সে শুধু পুলিশের কাছ থেকে সিরিয়াস ব্যবহার চাচ্ছিল, যেটা তাদের প্রথম থেকেই করা উচিত ছিল। তবু পুলিশ যখন সেই ফুটেজ বের করে, এমজে স্তম্ভিত হয়ে যায়। সেখানে দেখা যায় সে নিজের ইচ্ছাতেই হোটেলে ঢুকছে। ছেলেটা তাকে টানছে না, সে নেশাগ্রস্তও মনে হচ্ছে না। সে স্বাভাবিকভাবে হাঁটছে, বেশ স্থিরভাবে। বরং সে ছেলেটির সামনে হাঁটছে, খুব স্বাভাবিকভাবে কথাবার্তা বলছে। হোটেলের লবিতে তারা হাসি মুখে কথা বলছে, যা দেখে মনেই হচ্ছে না যে সে কোনোভাবে ভয়ে আছে। চাভ যেহেতু থাইল্যান্ডের প্রভাবশালী রাজনীতিবিদের ছেলে, তাই সে নিজ দেশে অনেকটাই সেলিব্রিটি। এই অভিযোগ দক্ষিণ কোরিয়া থেকে থাইল্যান্ড পর্যন্ত তাকে অনুসরণ করে। সে কিছু নিউজ ইন্টারভিউ দেয় যেখানে সে অভিযোগ অস্বীকার করে। সে বলে, আমি খুবই দুর্ভাগা যে এমন ঘটনায় আমাকে জড়ানো হয়েছে। আমি নির্দোষ এবং এটা আমি এটা আমার প্রতি অন্যায়। নিজের নির্দোষতা প্রমাণ করতে সে এবং মিডিয়া সেই সিসিটিভি ফুটেজ দেখায়। সে বলে, আমি হোটেলে ঢুকছিলাম আর সে আমাকে অনুসরণ করছিল। সে পুরোপুরি সচেতন ছিল। সিসিটিভিতে দেখা যায় আমি কোনো জোর করিনি, তাকে কাঁধে তুলে নেইনি বা টেনে হেঁচড়েও নেইনি। এমজের তখন মনে হচ্ছিল সে পাগল হয়ে যাচ্ছে। মিডিয়া তাকে একজন মিথ্যাবাদী, কন আর্টিস্ট, স্বর্ণলোভী নারী হিসেবে উপস্থাপনা করছেন। তারা বলে সে নাকি ছেলেটা ধনী এটা জানতে পেরে তাকে প্রলুব্ধ করছিল, মজা করে তার সঙ্গে ছবি তুলেছিল।
আর তখন টাকা পেতে ধর্ষণের অভিযোগ আনছে। ছবিটি মিডিয়াতে রিলিজ হয়। চাপ বলে, দেখুন, আমরা তো ভালো সময় কাটাচ্ছিলাম, ও হাসছে, ও কি কারো কাছে ভয়ে ছিল? কিন্তু এমজে জানতো সে কোনোদিন এমন মিথ্যা বলবে না। আরো কিছু অদ্ভুত লেগেছিল সিসিটিভি ফুটেজ। প্রথম দেখায় মনে হচ্ছিল সে খুশি, কিন্তু তার নিজের সেই সময়ের কোনো স্মৃতি নেই। আরো একটি বড় প্রশ্ন ছিল, সে সময়ে বাইরে 8 ডিগ্রি ঠান্ডা ছিল, কিন্তু ফুটেজে তার গায়ে কোনো জ্যাকেট নেই। সে মনে করতে পারছিল না সেদিন রাতে সে একটা পাফার জ্যাকেট পরেছিল, কিন্তু ফুটেজে সে হালকা সোয়েটার পরে আছে। এটা খুবই অদ্ভুত। একজন প্রাপ্তবয়স্ক নারী এমন ঠান্ডায় বাইরে বেরোবে জ্যাকেট ছাড়া? এটা তো স্বাভাবিক নয়। চাইলে সে গরমে জ্যাকেট খুলতে পারে, কিন্তু সঙ্গে রাখে তো। তাহলে জ্যাকেট গেল কোথায়? তার মনে হচ্ছিল পুরো ঘটনার মধ্যে একটি বিশাল ফাঁক রয়েছে, যেন তার স্মৃতি কেউ অস্ত্রোপচারের মতো নিখুঁতভাবে কিছু অংশ কেটে বাদ দিয়ে দিয়েছে। তবে সে মনে করতে পারছিল হোটেলের অনেক আগে সে এবং তার বন্ধুরা বার্নিং সান ক্লাবে যাচ্ছিল। তারা খুব একটা পার্টি টাইপ ছিল না, কিন্তু ক্লাবটার নাম এত শুনেছিল যে দেখতে গিয়েছিল। আর সেটা সত্যি গুজবের মতো জমজমাট ছিল। ভেতরটা গরম, আলো ঝলমলে, সবাই নাচছে, মিউজিক দারুণ, পুরো পরিবেশটা উপভোগ্য। তারা সবাই একটি টেবিলে নয়। এমজে বলে, আমি বার থেকে ড্রিঙ্কস নিয়ে আসি। বাড়ি গিয়ে হঠাৎ এক ভদ্রলোক কেউ তার কাঁধে হাত দেয়। সে ঘুরে দাঁড়ায়, দেখে একজন পুরুষ। বার্নিং সান ক্লাবের একটি রেপুটেশন ছিল। অনেক মহিলাই সেখানে ধনী বিদেশি ব্যবসায়ীদের সঙ্গে পরিচিত হয়ে প্রেমে পড়ত। একটি রোমান্টিক ওয়াটপ্যাড গল্পের মতো। তাই এমজে হয়তো মনে করছিল, এই তো আমারও নিজের ছোট্ট ওয়াটপ্যাড মুহূর্ত। ছেলেটা লম্বা, হ্যান্ডসাম, কিন্তু তার থেকেও বড় বিষয় হলো সে একজন ভদ্রলোক। সে সম্মানজনক দূরত্ব বজায় রাখে, চোখে চোখ রেখে কথা বলে, শরীরের দিকে তাকায় না, হেসে গায়ে হাত দেয় না, স্পর্শ করে না। সে খুবই মিষ্টি, কথা বলায় আন্তরিক, খুব রেসপেক্টফুল। এই ব্যস্ত উচ্চ আওয়াজের ক্লাবে, যেখানে সবাই শরীরের সঙ্গে শরীর ঘেঁষিয়ে নাচানাচি করছে, সেখানে এই ছেলেটি তার পোষা প্রাণী আর শখ সম্পর্কে জানতে চাচ্ছে। একসময় এমজে তার ভিআইপি রুমেও যায়, শুধু কথা বলতে। সবকিছু খুব নিরীহ, ভালো লাগা তৈরি করছিল। তবে এমজে ঠিকই জানে সে এক ক্লাবে এসেছে, একজন মেয়ে হিসাবে, যা মাথা থেকে যায় না। যখন ছেলেটি তাকে শ্যাম্পেন এবং হুইস্কি অফার করে, সে বলে, আমি শ্যাম্পেন খাই না, তবে হুইস্কি নেব। সে সেই রাতে 3 শট হুইস্কি খায়। সে বলে, আমি বেশি মদ খাই না, তাই আমার পক্ষে বোঝা কঠিন, তবে শুনেছি এটা খুব বেশি না, বিশেষ করে যদি তুমি নিজের সীমা জানো। যেমন সে জানতো যেন 3 শট হুইস্কি খেয়েও তার নেশা আসবে না। হয়তো খালি পেটে হলে কিছুটা প্রভাব পড়তো,
কিন্তু সে ক্লাবে যাওয়ার আগে ঠিকমতো রাতের খাবার খেয়েছিল, আর সে একটার পর একটা শট নিচ্ছিল না, আস্তে আস্তে নিচ্ছিল, মাঝে মাঝে পানি খাচ্ছিল। এমনকি ছেলেটিকেও বলছিল, আমি বেশি নেশা পছন্দ করি না, আজ একটু হালকাভাবে নেব। ছেলেটি খুব ভালো ব্যবহার করছিল। সে বারবার পানি ঢেলে দিচ্ছিল এবং বলছিল, নেশা করতে চাও না বলছো, তাহলে পানি খাও, এতে সাহায্য হবে। সে তাকে ধন্যবাদ জানিয়ে কথোপকথন চালিয়ে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করেই তার শরীরে এক ধরনের অদ্ভুত অনুভূতি হতে লাগে, যেন শরীর ছেড়ে কোথাও ভেসে যাচ্ছে। কথার মাঝখানে তার চোখ ঝাপসা হয়ে এলো। সে চেষ্টা করছিল মনোযোগ দিয়ে ছেলেটার কথা শুনতে, কিন্তু তার চোখ যেন ক্যামেরায় ফোকাস হারিয়ে ফেলেছে। চোখ মুছতে চেষ্টা করছিল, চোখের পলক ফেলছিল বারবার, কিন্তু তখন তার মস্তিষ্ক ঝাপসা অনুভব করতে লাগলো। তার মনে হচ্ছিল যেন সারা রাত ধরে প্রচুর মদ খেয়েছে, অথচ বাস্তবে সে খুব সাবধানে খাচ্ছিল, পানির মধ্যেও হুইস্কির শট নিচ্ছিল। সে আবার চোখ মুছতে চেয়েছিল, কিন্তু তার হাত তার মুখ পর্যন্ত উঠছিল না, একটা আঙ্গুল নাড়ানোর চেষ্টাও ব্যর্থ হচ্ছিল। পুরো ব্যাপারটা ঘুম প্যারালাইসিসের মতো মনে হচ্ছিল, যেখানে তুমি নাড়াচাড়া করতে পারো না, যদিও নিজের সর্বোচ্চ চেষ্টাটা করছো। কিন্তু ঘুম প্যারালাইসিস সাধারণত ঘুমের সময় আসে, এটা ছিল একেবারেই বাস্তব। চারপাশে অচেনা লোকজনের মাঝে এক ভয়ানক বিভ্রান্তি, উদ্বেগ, আতঙ্ক সব একসাথে এসে ভর করলো তার উপর। তার শরীর আর মস্তিষ্কের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। ছেলেটা তখনও কথা বলছিল, কিভাবে সে পরদিন থাইল্যান্ডে যাওয়ার ফ্লাইট ধরবে, এসব বলছিল, কিন্তু সেই শব্দগুলো যেন একটি ঘোলাটে বিকৃত আওয়াজে পরিণত হচ্ছিল, যেন সে অন্য এক জগতে সেই শব্দ শুনছে। তারপর সে ছেলেটার কণ্ঠে শুনল, তুমি আজ আমাকে খুশি করতে পারো। আর সেখানেই তার স্মৃতি থেমে যায়। এরপর সে চোখ খুলে দেখে অপরিচিত এক বিছানায়, এবং সে আক্রান্ত হয়েছে। সে জানতো সে পাগল হয়ে যাচ্ছে না, যদিও সবাই, পুলিশ সহ, তাকে বোঝানোর চেষ্টা করছিল যে সবকিছুই তার পরিকল্পনা, কিন্তু তার মনে হচ্ছিল কিছু একটা তাকে খাইয়ে দেয়া হয়েছে, এবং তার সন্দেহ হচ্ছিল যে বার্নিং সান ক্লাবে পানির মধ্যেই কিছু মেশানো ছিল। বার্নিং সানে পানি বড় ব্যবসা ছিল। ক্লাবের কর্মীদেরকে উৎসাহ দেয়া হতো ভিআইপি অতিথিদের জন্য ভালো পানি জোগাড় করতে, তাদের পানির নিরাপত্তা নিশ্চিত করতে। যদি তারা এটা ঠিকমতো করতে পারত, তাহলে এক রাতে প্রায় $88,000 পর্যন্ত ইনকাম পেত ভিআইপি অতিথিদের কাছ থেকে। সবকিছু ছিল ভিআইপি ফরেন ক্লায়েন্টদের জন্য, যারা পানি নিয়ে খুব খুশি হতো। বার্নিং সানের কর্মীরা একটি টিম হিসেবে কাজ করত, ভিআইপিদের পানি দেওয়া, কে কত পানি চাচ্ছে, কে খুশি, কে পানি চাইছে, কে বিরক্ত হচ্ছে, সবকিছু নিয়ে তাদের মধ্যে গ্রুপ চ্যাট চলতো লাইভে। তারা লিখতো, ভিআইপি ভালো পানি খুঁজছে আজ,
তাড়াতাড়ি কিছু ভালো পানি খুঁজে আনো, ও আমাকে বিরক্ত করছে। সে বলেছে এখন ভালো পানি না হলেও চলবে, শুধু কেউ একজন তাকে কিছু পানি দিক। এক কর্মী লিখেছে, আমার যে পানি আমি এক ভিআইপির জন্য রেখেছি সেটা কেউ নিতে আসছে। বাউন্সার, দয়া করে দ্রুত এসে আমার পানিকে রক্ষা করো। উত্তরে বাউন্সার বলেছে, চলেই আসছি। বাউন্সার ভিড় ঠেলে বার এক দিকে এগিয়ে যায়, চারপাশে স্ক্যান করে। সে সেই পানি দেখে, কিন্তু সেটা বোতলের পানি না, গ্লাসের পানিও না। একজন নারী, খুব সুন্দরী, ভিআইপিদের খুব খুশি করতে পারবে। বার্নিং সানের কর্মীরা নিজেদের মধ্যে বিশেষ শব্দ ব্যবহার করত যখন তারা বলতো পানি। তারা কখনোই সত্যিকারের পানি বোঝাতো না, তারা বোঝাতো মেয়েদের, যারা ক্লাবে ঘুরতে এসেছে। তারা তাদের মানুষ বা নারী বলে ডাকতো না, ডাকতো পানি বলে। কোরিয়ান ভাষায় পানি ভালো একটা শব্দবন্ধ, যা দিয়ে বোঝানো হয় আশেপাশে অনেক সুন্দর মানুষ আছে। এটা শুধু মেয়েদের বোঝায় না, ছেলেদেরও বোঝাতে পারে। সবার সৌন্দর্য বোঝাতে বলা হয়, আজ পানি অনেক ফ্রেশ লাগছে। কিন্তু বার্নিং সানে পানি মানে ছিল নারীর শরীর, ব্যবহার, পণ্য বা জিনিস হিসেবে দেখা। তারা যেন মানুষ নয়। বার্নিং সান ক্লাবে নারী নিয়ে একটি নির্দিষ্ট শব্দ চর্চা ছিল, যেখানে ভালো পানি মানে সুন্দরী নারী, আর সাধারণ নারী ছিল ফ্রেশ সাইড ডিশ, মূল কোর্স নয়। ক্লাবের কর্মচারীদের কাজ ছিল নারীদের স্ক্যান করে সুন্দরীদের খুঁজে বের করা, যাদের ভিআইপি অতিথিদের খুশি করার জন্যে বেছে নেওয়া হতো। তারা মেয়েদের মাতাল করতে থাকতো। ভিআইপি আসার আগেই তারা মেয়েদের সম্পূর্ণ নিয়ন্ত্রণহীন অবস্থায় নিয়ে যেতে পারে। উদ্দেশ্য ছিল মেয়েটি যেন এতটাই মাতাল হয় যে তার আর সম্মতির প্রশ্ন না থাকে। এতে ভিআইপি খুশি, কারণ তাকে আর সময় নষ্ট করে মেয়েটিকে মাতাল করতে হতো না। সে চাইলে অবৈধভাবে যে কোনো কিছু করতে পারত। কর্মচারীরাও পেত বড় অঙ্কের টিপস। তাদের মধ্যে অনেকেই এমন ভয়ঙ্কর ভিডিও এবং ছবি শেয়ার করত যেখানে অচেতন মেয়েদের সঙ্গে ভিআইপিরা যা খুশি তাই করছে। এসব ভিডিও তারা গ্রুপ চ্যাটে পাঠাতো, মেসেজ লিখতো, দেখো এখনই চলছে। তারা এমন শব্দ ব্যবহার করত যেমন হংকং যাওয়া, যার মানে ছিল যৌন সম্পর্কের চরম পরিণতি ইঙ্গিত। এই মেয়েরা সচেতনভাবে কখনোই এতটা মাতাল হয়নি, কিন্তু কর্মচারীরা তাদের সেই অবস্থায় নিয়ে যেত। কেউ কেউ তো সরাসরি বাউন্টেন্ডারের হয়ে নিজেই মেয়েদের পানীয় মাদক মেশাতো। ক্লাব বার্নিং সান ছিল এতটাই নামী যে কেউ কখনো ভাবতো না সেখানে কর্মচারীরা এমন কিছুও করতে পারবে। এরা নারী অতিথিদের মাদক দিয়ে অচেতন করত এবং ধনী পুরুষ অতিথিদের জন্য রেডি করে রাখত। এমনকি কারো কারো ভিডিও ও ছবি তুলে তা দিয়ে একটি প্রোডাক্ট ক্যাটালগ বানাতে হতো, যাতে অন্য ভিআইপিরা বেছে নিতে পারে তারা কাকে কিনতে চায়। বার্নিং সান ছিল মূলত একটি সংগঠিত মানব পাচার চক্র, যেখানে ক্লাব ছিল কেবল এক আড়াল। এটা এতটাই খোলামেলাভাবে চলতো যে কেউই সন্দেহ করতো না।
অনেক সময় পুলিশ বা অন্যান্য কর্মকর্তারাও বলতো এটাই তো বার্নিং সানে ঘটে। এই ক্লাবটি এক সহ-প্রতিষ্ঠাতা ছিলেন সিংগ্রই, যাকে দক্ষিণ কোরিয়ার গ্রেট গ্যাটসবি বলা হতো, কারণ তিনি অত্যন্ত বিলাসবহুল পার্টি দিতেন, লক্ষ লক্ষ টাকা খরচ করে ফায়ারওয়ার্কস, প্রথম শ্রেণীর টিকেট এবং 4 দিনের রিসর্ট বুক করে 150 জন সেলিব্রিটি বন্ধুকে আমন্ত্রণ জানাতেন। বার্নিং সান ছিল কোরিয়ার জনগণের কাছে একটি স্বপ্নের জায়গা, যেখানে তারকাদের মতো লাইফস্টাইল উপভোগ করা যেত। এর পেছনে যে অন্ধকার দিক ছিল তা কখনোই জানতো না, কিংবা জানলেও চুপ থাকতো। অনেক ভয়াবহ ঘটনা সমান এসেছিল সামনে, যেমন এক মেয়ে তার প্রেমিকের সঙ্গে ক্লাবে যায়, ভাবছিল নিরাপদ থাকবে, কিন্তু প্রেমিক নিজেই তাকে মাদক দিয়ে অচেতন করে হোটেলে নিয়ে গিয়ে যৌন নিপীড়ন করে এবং ভিডিও তোলে। আরও একজন সাক্ষী জানান, তিনি এক পুরুষের সঙ্গে হোটেলের রুমে গেলে দেখেন সেখানে আগে থেকেই এক নারী অচেতন অবস্থায় পড়ে আছেন এবং আরেকজন তার উপর হামলায় পড়েছে। পুলিশ জানলেও বলে টেকনিক্যালি কিছু হয়নি তো। এক নারী সারা বলেন, তার বন্ধুরা বার্নিং সান থেকে ফিরে এমন আচরণ করত যেন অন্য মানুষ। তারা এত ইন্ট্রোভার্ট ছিল, কিন্তু এই ক্লাব তাদের একেবারেই উল্টো করে দেয়। কৌতূহলে সে যায় ক্লাবে, যেখানে এক কর্মচারী তাকে মিথ্যা বলে বন্ধু সাজে এবং একটি মাদক দেয়, যেটা ছিল কেটামাইন, যা স্মৃতি হারানো, অচেতনতা এবং ধর্ষণের জন্য ব্যবহৃত করা হয়। এই ঘটনা একটি ভয়ঙ্কর চিত্র তুলে ধরে, যেখানে নামি-দামি ক্লাবের চাকচিক্যের আড়ালে নারীদের সঙ্গে নিষ্ঠুর এবং অবৈধ ব্যবহার চলে। সমাজের উঁচু স্তরের অনেকেই এতে যুক্ত ছিল এবং বছরের পর বছর তারা এর দায় এড়িয়ে আসে। বার্নিং সান একটি লাইফস্টাইল ব্র্যান্ডে পরিণত হয়েছিল, এমনকি যদি আপনি প্রকৃতপক্ষে ক্লাবে গিয়ে মজা নাও করতেন, কেবলমাত্র সেখানে গিয়ে একটি ছবি তুলে ইনস্টাগ্রামে পোস্ট করলেই মনে হতো আপনি একজন বিশেষ কেউ, সবাই ঢুকতে পারতো না। আর এই কারণেই সবাই সেখানে ঢুকতে চাইতো। অন্য অনেক ক্লাবের মতো এখানেও ছেলেদের ঢুকতে হলে এন্ট্রি ফি দিতে হতো, কিন্তু যদি আপনি একজন লম্বা আকর্ষণীয় তরুণী হতেন, তাহলে আপনাকে বিনামূল্যে ঢুকতে দেওয়া হতো। অনেক পুরুষ ক্লাবে যেতে চাইতো, কারণ বার্নিং সান নারীদের উচ্চ মানদণ্ড বজায় রাখত। শুধুমাত্র সবচেয়ে সুন্দরী মেয়েরাই বিনামূল্যে ঢুকতে পারত। অন্যদিকে মেয়েরাও ক্লাবে যেতে চাইতো, কারণ তারা জানতো ছেলেরা ঢুকতে হলে টাকা দিতে হয় এবং এমন পুরুষরাই আসে যারা খুব ভালো অবস্থায় আছে। সাধারণত কোনো পুরুষকে বার্নিং সানে ভিআইপি টেবিলে দেখা যেত, তার মানে সে ভালো আয় করে। এছাড়া এমন অনেক মানুষও ছিল যারা কেবল কৌতূহলবশত একবার গিয়ে দেখতে চেয়েছিল ভেতরে আসলে কি হচ্ছে। ক্লাবটি চালু হওয়ার প্রথম কয়েক সপ্তাহেই তারা প্রায় $1.4 মিলিয়ন আয় করে। 6 মাসের মধ্যে তাদের আয় দ্বিগুণ হয়ে যায়, এবং এটি কেবল বৈধ আয়ের
দিকটাই ধরা হয়েছে। এর নিচে যে অবৈধ ব্যবসা চলছিল তাতে আরো অনেক বেশি অর্থ আসতো। বৈধভাবে ক্লাবের মূল আয় ছিল ভিআইপি টেবিল ও অ্যালকোহল প্যাকেজ থেকে। বার্নিং সান খরচ করাটাকেই একটি বিলাসবহুল অভিজ্ঞতায় পরিণত করেছিল। আপনি যদি টেবিলের জন্য একটি অ্যালকোহল সেট কিনতেন, তাহলে শর্ট ড্রেস পরা সুন্দরী নারীরা স্পার্কলার হাতে নিয়ে বোতল নিয়ে আসতো, যেন পুরো ক্লাব বুঝতে পারে আপনি একটি বিশাল অর্থনৈতিক ভুল করছেন। তাদের ৫টি প্রধান অ্যালকোহল সেট ছিল। সেভেন সেট, এই ছিল ৫টি শ্যাম্পেন বোতল, দাম ছিল $১০,০০০। এরপর ছিল কন্টিনেন্টাল সেট বি, যাতে ছিল ৩০টি জে-জি ব্র্যান্ডের শ্যাম্পেন, দাম ছিল $৫০,০০০। কন্টিনেন্টাল সেট সি, এটাতে ছিল ৪০টি অন্য হাই এন্ড ব্র্যান্ডের শ্যাম্পেনের বোতল, একই দামের। সবশেষে সবচেয়ে দামি সেটটি ছিল মানসুর সেট, যার নাম রাখা হয়েছিল ইউএই এর ভাইস প্রেসিডেন্টের নামে, যিনি দক্ষিণ কোরিয়ার বিশ্বমানের ধনী ব্যক্তি হিসেবে পরিচিত। এই সেটে ছিল ২২টি বোতল, আর দাম ছিল $১,০০,০০০। কথিত আছে সাংরি মজা করে এই সেটটি তৈরি করেছিলেন। ভেবেছিলেন কেউই এত খরচ করবে না, বাট মানুষ করছিল। একজন তাইওয়ানি ব্যবসায়ী মহিলা প্রতি রাতে $২০,০০০ খরচ করতেন। কেউ কেউ বলতেন তিনি একজন ব্যবসায়ী, আবার কেউ বলেন তিনি কেবল একজন ধনী ব্যবসায়ীর স্ত্রী। তিনি পরে ক্লাবে বিনিয়োগ করেন। মনে হয় তিনি কেবল বিগ ব্যাং ব্র্যান্ডের একজন বড় ভক্ত ছিলেন। নিজের ডিজাইনার ব্যাগে বিগ ব্যাং সদস্যের অটোগ্রাফ নিতেন। আইনসম্মত অ্যালকোহল মেনু ছাড়াও যদি আপনি নিয়মিত ভিআইপি হতেন, তাহলে আপনি ক্লাবের পূর্ণ অভিজ্ঞতা পেতেন। ভিআইপিদের জন্য ছিল আলাদা প্রবেশদ্বার, এবং যদি আপনি এক রাতে $১০,০০০ খরচ করতেন, তাহলে ২ জন দেহরক্ষী আপনার সাথে থাকত, যারা এক প্রকার বাটলার হিসেবেও কাজ করত। ভিআইপিদের চাহিদা পূরণে ক্লাবের কর্মীরা প্রচেষ্টা করত সর্বোচ্চ, এমনকি যদি কেউ মাদক নিতে চাইত, তাও ব্যবস্থা করে দেওয়া হতো। ক্লাবে একটি আলাদা ভিআইপি বাথরুম ছিল, যেখানে মৌখিক কিংবা ইনজেকশন দিয়েও মাদক নেওয়া হতো। এখানে একটি গুরুত্বপূর্ণ পজিশন ছিল মার্চেন্ডাইজার। এরা একদিকে অ্যালকোহল, খাবার, ক্রিস্টাল গ্লাস দিয়ে দেখাশোনা করত, কিন্তু ভিআইপি মার্চেন্ডাইজাররা হতেন ব্যক্তিগত কনসিয়ার্জ, যারা ভিআইপিদের জন্য অন্য ধরনের পণ্য সরবরাহ করত। প্রতি বৃহস্পতিবার তারা ভিআইপি ক্লায়েন্টদের কাছে বার্তার মাধ্যমে এই সপ্তাহের স্পেশাল পাঠাতো। কিন্তু এই মেনুতে থাকতো অচেতন, নগ্ন, সহিংসতার শিকার নারীদের ছবি ও ভিডিও। তাদের দাম নির্ধারণ করা থাকতো। এই মেয়েটিকে পুনরায় নিপীড়ন করতে চাইলে এটাই মূল। এগুলো ছিল মানুষের কেনাবেচা, ট্রাফিকিং। অনেক ধনী ব্যবসায়ী, বিশেষ করে চীন, জাপান ও থাইল্যান্ড থেকে এসে বার্নিং সানে সময় কাটাতেন। মার্চেন্ডাইজাররা জানতেন কে কেমন ধরনের মেয়ে পছন্দ করে। চায়নার মানুষ ভিআইপিরা পছন্দ করত কাংনাম ওনি, মানে যাদের চেহারায় প্রচুর প্লাস্টিক সার্জারি করা আছে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, এরা কেউ পেশাদার কর্মী ছিল না।
তারা ক্লাবে এসেছিল বন্ধুদের সঙ্গে ঘুরতে, নিজের টাকায় আনন্দ করতে। তারা জানতোই না তাদের টার্গেট করা হয়েছে। তারা ছিল সাধারণ মেয়ে, যারা একদমই জানতো না কি হতে চলেছে, এবং তাদের গোপনে ভিডিও করে অন্য ভিআইপিদের কাছে বিক্রি করা হতো। কিন্তু বার্নিং সান ক্লাবটি যখন খোলার পর থেকেই এই ধরনের কর্মকাণ্ড চলছিল, তখন কেউ কিছু জানতো না বা বুঝতেও পারেনি। এটা অনেকটা সুপারমার্কেটে গিয়ে গরুর মাংস কেনার মতো হয়ে গিয়েছিল, যেখানে তুমি জানো না তোমার উপরে সিসিটিভি ক্যামেরা নজর রাখছে, আর সেই ক্যামেরার পেছনে কেউ মানুষ পণ্য হিসাবে দেখছে মানুষকেই। এমনই একটি ভয়ানক অভিজ্ঞতা। এই ক্লাবে যা ঘটছিল তা কেউই ঠিকঠাক জানতো না। ভুক্তভোগীরা ভয়ে কিছু বলতো না। অন্যদিকে মানুষ লাইনে দাঁড়িয়ে ক্লাবে ঢোকার জন্য লড়াই করছিল, টাকা খরচ করছিল। অথচ এটা ছিল অনেকের জন্যই এক ধরনের নরক। সবকিছু ফাঁস করে একজন 29 বছর বয়সী মানুষ, কিম হু, 2018 সালের 24শে নভেম্বর কিম তার বন্ধুদের সঙ্গে বার্নিং সানে যায়। সেদিন ছিল তার বন্ধুর জন্মদিন, এবং সেই সঙ্গে প্রথম তুষারপাত, যা কোরিয়াতে খুব রোমান্টিক ও বিশেষ একটি দিন হিসেবে গণ্য করা হয়। তাই কিম একটু তুষারপাত উপভোগ করতে বাইরে বের হয়। তখন সে দেখে এক মহিলা প্রায় অচেতন অবস্থায় একজন পুরুষের দ্বারা টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছে। মহিলাটিকে স্পষ্টভাবে অচেতন অবস্থায় দেখা যায়। মহিলাটিকে স্পষ্টভাবে কাউকে সাহায্যের জন্য আঁকড়ে ধরার চেষ্টা করছিল। এটা ছিল পুরোপুরি অসম্মতিমূলক। তখন কিম এগিয়ে এসে সেই পুরুষকে বাধা দেয়, কিন্তু সেই ব্যক্তি ছিল একজন ভিআইপি ক্লায়েন্ট। ক্লাবের কর্মীরা কিমের এই বাধা সহ্য করতে পারেনি। তারা কিমকে বাইরে টেনে নিয়ে যায় এবং সিসিটিভি ক্যামেরার সামনেই মারধর শুরু করে। এক্সিকিউটিভ নিজে এসে কিমকে লাথি মেরে ফেলে দিয়ে তার চুল ধরে মুখে ঘুষি দিতে থাকে। এমনকি অন্য একজন বাউন্সার এসে কিমকে ধরে রাখেন যাতে এক্সিকিউটিভ সহজে তাকে মারতে পারে। এক পর্যায়ে কিমের 3টি পাঁজরের হাড় ভেঙে যায়। এরপর এক্সিকিউটিভ তার জ্যাকেট খুলে আবার ফিরে এসে মারধর চালিয়ে যায়। সবশেষে তারা কিমকে ফেলে রেখে ক্লাবে ফিরে যায়। কিম তখনও খুবই হতভম্ব, ভীত এবং স্বাভাবিকভাবেই প্রচণ্ড রেগে গিয়েছিল। সে পুলিশকে ফোন করে। 12 মিনিট পর পুলিশ আসে। কিম তাদের সবকিছু ব্যাখ্যা করে, ক্যামেরার দিক দেখিয়ে বলে সবই সেখানে রেকর্ড হয়েছে। কিন্তু পুলিশ কিছুই করেনি। কিম বারবার বলল, সে আমাকে মেরেছে, সে ওই ক্লাবেই আছে, ওখানে গিয়েছে, তাকে ধরুন। তবুও তারা কিছুই করল না। হতাশ হয়ে কিম ভিআইপি প্রবেশপথের পাশে একটি ডাস্টবিনে লাথি মারে। তারপরও পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি। অবশেষে তারা ক্লাবে ঢোকে। কিছুক্ষণ পর বেরিয়ে আসে কিমকে গ্রেফতার করে, তাকে মাটিতে ফেলে হাতকড়া পরিয়ে নিয়ে যায়। পুলিশ স্টেশনে নিয়ে যাওয়ার সময় কিম জানায় যে তাকে ইচ্ছাকৃতভাবে ফেলে দেওয়া হয়েছিল। তারপর পেছনের দিকে হাতকড়া লাগানো ছিল, ফলে মুখ দিয়েই পড়ে যায়। তার নাক ফেটে রক্ত আসে, মুখে জখম হয়। পুলিশ তখনও তার চিৎকার দিতে অস্বীকৃতি জানায়। পরে 2019 সালের 28শে জানুয়ারি কিম মিডিয়াতে এসে পুরো ঘটনার কথা জানাতে থাকে। সে বলে ক্লাবে নারীদের উপর
নিপীড়ন চালানো হয় এবং পুলিশ ক্লাবের কাছ থেকে টাকা খায়। অনেক নারী কিমের সাহস পেয়ে সামনে এসে নিজেদের গল্প বলতে শুরু করে। তারা জানায় পুলিশ তাদের অভিযোগ গ্রহণ করেনি। ক্লাবে মহিলাদের অচেতন করতে জিএইচবি নামক ড্রাগ ব্যবহার করা হতো, যা পানিতে মিশিয়ে বোঝার উপায় নেই। একজন সাংবাদিক চিকিৎসকের তত্ত্বাবধানে এই ড্রাগকে সেবন করে দেখান। তিনি পুরোপুরি কিছু মনে রাখতে পারেনি এবং এই ড্রাগের প্রতিক্রিয়া ছিল ভয়ানক। ক্লাবের কর্মীরা মাঝে মাঝে বলতো, ভিআইপি রুম 3-এ জম্বি পাঠাও। এখানে জম্বি মানে সেই মেয়েরা যারা জিএইচবি খেয়ে অচেতন হয়ে পড়েছিল। সে শুধু একজন ছেলে ছিল যে স্টেজে গান গাইতো। সে বলেছিল সে কেবল নিজের নাম আর খ্যাতি ব্যবহার করে ক্লাবকে বিদেশি ভক্তদের কাছে জনপ্রিয় করতে সাহায্য করেছে, যাতে আরও মানুষ ক্লাবে আসে। মাঝে মাঝে সে ক্লাবে ডিজে করত, কিন্তু তার ক্লাবের সঙ্গে জড়িত থাকা এটাই ছিল। সে বলেছে, আমি ক্লাবের আর্থিক দিকগুলো সম্পর্কেও কিছু জানি না। এরপর সে নিজের ব্যবসায়িক অংশীদারকারী দোষ দিতে শুরু করে। ইউরি হোল্ডিংয়ের মালিক, যেটা ক্লাবের 20% মালিক এবং যেটা শেউরিংয়ের সহ-প্রতিষ্ঠিত কোম্পানি। শেউরির বাবা বলেছিলেন, আমার ছেলে শেউরি বার্নিংসনের কোনো শেয়ারের মালিক না। টেকনিক্যালি শেউরিং বার্নিংসনের কোনো শেয়ার রাখে না ঠিকই, কিন্তু সে ইউরি হোল্ডিংসের মালিক, যেটা ক্লাবের 20% শেয়ারের মালিক। শেউরিং বলেছে, আমি শুনেছি আমার ব্যবসায়িক অংশীদার মেয়েদের সম্পর্কে কথা বলছিল এবং যৌনকর্মী কিনতে চাইছিল। আমি তাকে থামানোর চেষ্টা করেছি, কিন্তু সে শুনেনি। আমি তো আর তারপর কোনো কর্তৃত্ব রাখিনি। আমি কী বা করতে পারতাম? সে তো একজন প্রাপ্তবয়স্ক। এইভাবে সে নিজের অংশীদারকে বাঁশের চাপায় ফেলে দেয়। মিডিয়া আর জনসাধারণের সামনে শেউরিং প্রতিশ্রুতি দেয়, আমি তদন্তে সাহায্য করতে সবকিছু করব। আমি সত্যটা জানতে চাই সবারই মতো। কিন্তু তার এইসব প্রতিক্রিয়াগুলো পুরো ঘটনাকে আরও বড় করে তোলে। তার ব্যবসায়িক অংশীদার, যাকে সে দোষ দিচ্ছিল, সে তখনকার এক বিখ্যাত অভিনেত্রী পার্ক হান বাইলের স্বামী। তো বোঝাই যাচ্ছে, শেউরিং যেন বলছে, এই যে তোমরা এই অভিনেত্রীকে চেনো, তার স্বামীই এসব করছিল। ফলে ঘটনাটা আরও বিস্ফোরণ ঘটায়। তবে শেউরিং ভক্তরা তখন হাঁফ ছেড়ে বাঁচে। তারা ভাবে, বেঁচে গেলাম, শেউরিং ঠিক আছে। সেই ছেলেটাই আছে যাকে আমরা ভালোবেসেছিলাম। কিন্তু অনেকেই বিশ্বাস করেনি। তারা মনে করত শেউরিং জানতো আসলে কী ঘটছিল। অনেকে তাকে দ্য গ্রেট গ্যাটসবি অফ কোরিয়া বলতে শুরু করে। আর গ্যাটসবি যেমন নিজের মধ্যে এক ধরনের হীনমন্যতা পুষে রেখেছিল, শেউরিংও ঠিক তেমনই। গ্রুপের সবচেয়ে ছোট ছিল সে। কোরিয়ান সংস্কৃতিতে এর মানে হচ্ছে তাকে বাকিদের চেয়ে অনেক বেশি কাজ করতে হতো। যেমন সবাইকে ঘুম থেকে জাগানো, যেটা শুনতে সহজ মনে হলেও বাস্তবে খুবই কঠিন। গ্রুপের সবচেয়ে বড় সদস্য, টপ, ঘুম থেকে উঠতেই চাইতো না। তাই শিউরিং
প্রায়ই রান্নাঘর থেকে হাঁড়ি পাতিল এনে জোরে জোরে বাজাতো, যাতে টপ জেগে ওঠে। আরেক সদস্য তো দেয়ালের দিকে মুখ করে ভ্যাকুয়াম চালাতে টপের মুখের উপর। এতটাই শক্ত ঘুম হতো তার। এই ঘটনাগুলো ছিল হাস্যকর, মজার আর হৃদয়স্পর্শী। তখন ছেলেরা এতই তরুণ ছিল যে এই ধরনের ছোট ছোট ব্যাপারেও মানুষ আবেগপ্রবণ হয়ে পড়ত। তবে শিউরিং সবসময় অন্য সদস্যদের সঙ্গে তুলনায় পড়ে যেত। আমার স্মৃতি থেকে বলছি, জি ড্রাগন, টপ, তেয়াং এদের প্রচুর ফ্যান ছিল, কিন্তু শিউরিং খুব বেশি স্ট্যান্ড ছিল না। বরং তাকে নিয়ে অনেক কটূক্তি হতো, যেমন তার মাথা বড়, পা ছোট, বা অন্যান্য যেমন সুদর্শন। শিউরিং ততটা নয়। সে বলেছিল তার মাথা নিয়ে বিশেষ করে যে মন্তব্যগুলো করা হতো সেগুলো খুবই কষ্ট দিত, কারণ আমি তো মাথার সাইজ ছোট বড় করতে পারি না, তাই না? এই ধরনের মন্তব্যের প্রতিক্রিয়া সে কখনো নিজেকে বড় করে দেখানোর চেষ্টা করত না, বরং সে নিজের দুর্বলতা স্বীকার করত। বলতো, হ্যাঁ আমি সবচেয়ে কুৎসিত, তাহলে কি করব? সে বলেছিল সবসময় তার মনে হতো সে কখনোই যথেষ্ট টাকা উপার্জন করতে পারছে না। জি ড্রাগন গান লিখতে বাড়তি টাকা আয় করত, টপ অভিনয় করত সিনেমা ও ড্রামায়, একক অ্যালবাম ও কনসার্ট করত। শিউরিং বলেছিল, আমি ওদের তুলনায় মাত্র 1% আয় করেছি। এই রকম অনুভূতি থেকে হয়তো নিজের হীনমন্যতা ঢাকতে সে অতিরিক্ত চেষ্টা করত নিজেকে প্রমাণ করার। যদিও আইডলদের জীবন খুবই কঠিন এবং প্রতিযোগিতামূলক, তবুও সে দরিদ্র ছিল না। সে কোনো রেস্টুরেন্টে কাজ করছিল না দিনের পর দিন। তখন সে বিগ ব্যাং এর অংশ হিসেবে অনেক সফল ছিল, ধনী ছিল, কিন্তু তবুও যেন সে আমি ভালো না, আমি একটু পিছিয়ে ভাবটা নিজের ব্র্যান্ড হিসেবে গড়ে তুলেছিল। অনেক ভক্ত তার জন্যে খারাপ লাগা অনুভব করত, কারণ তার ইমেজ ছিল ভালো ছেলে, নরম মনোভাবের, সবার প্রিয়। অন্যদের সঙ্গে ভালো মেলাতে সে ইংরেজি, চাইনিজ এবং জাপানিজ শিখত। তারপর সে আইডলদের জন্য একটি ট্রেনিং ক্যাম্প খোলে, যেখানে থেকে পরবর্তীতে অনেক বড় বড় নাম বের হয়। যদিও সেই ক্যাম্প বন্ধ হয়ে যায় কয়েক বছরের মধ্যেই, কারণ সেখানে এক শিক্ষক এক ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। খুব একটা ভালো ছবি না। তারপরও সে ব্যবসার দিকে এগাতে থাকে। 2018 সালে নাগাদ সে বিগ ব্যাং এর শিওরিং থেকে নিজেকে আলাদা একটি ব্র্যান্ড হিসেবে গড়ে তোলে। সে টিভি শো হোস্ট, ড্রামায় অভিনয় করে, বিভিন্ন প্রমোশনাল কাজ করে ওয়াইজি এন্টারটেইনমেন্টের হয়ে, যেটাকে বিগ ব্যাং তৈরি করেছিল। ওয়াইজির প্রতিষ্ঠাতাকে আ মানে বাবা বলে ডাকতো, এতটাই ঘনিষ্ঠ সম্পর্ক ছিল তাদের। সে নিজের মায়ের জন্য একটি বেলজিয়ান ওয়াফল ক্যাফে খোলে, চীনে মাল্টি মিউজিয়াম নামে একটি রেস্টুরেন্টকে অপ করে, আউরি রামেন নামে একটি রামেন ফ্রাঞ্চাইজার চালু করে, যার একাধিক শাখা ছিল কোরিয়াতে, এমনকি কুয়ালালামপুরেও। সে একটি কসমেটিক মেডিকেল কোম্পানি, ডক্টর গোল্ড এম এর 10% শেয়ারের মালিক ছিল। সোনি মিউজিকের
নতুন লেবেলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিল। সে ওয়াইজিএক্স নামের একটি সাবলেবেলের গভীরভাবে যুক্ত ছিল। এইসব মিলিয়ে সে নিজের চারপাশে এমন এক ইমেজ গড়ে তোলে কোরিয়ান গ্রেট গ্যাটসবি হিসাবে, যেটা তার নাইটলাইফের ব্যবসায়, বার, ক্লাব এগুলোর জন্যে খুব ভালো মার্কেটিং করছিল। তবে কেউ বার চালালে বা নাইট লাইফ ভালোবাসলে তা তাকে অপরাধের সঙ্গে জড়িত প্রমাণ করে না। তাহলে কি সে আসলেই জানতো কি চলছিল? তার ভক্তরা জোর দিয়ে বলতো না, সে নির্দোষ। তাদের ফোনে অচেতন নারীদের অনেক ছবি ও ভিডিও থাকায় এবং অনেক ভিআইপির সাথে এসব নিয়ে কথা বলার চ্যাটগুলো অত্যন্ত অপরাধমূলক হয়ে উঠেছিল। তাই মাঝে মাঝে তারা লিখত, চ্যাটটা বন্ধ করো বা ব্লো ইট আপ, যার মানে চ্যাট মুছে ফেলো, যাতে কারো ফোন যদি পুলিশ জব্দ করে বা ফোন হারিয়ে যায় তাহলে তারা হয়তো তখনকার গ্রুপ চ্যাট দেখতে পারবে না, কিন্তু বছরের পর বছর ধরে চলা অপরাধমূলক কথোপকথন দেখতে পাবে না। এটা ছিল এক ধরনের ইন্স্যুরেন্স পলিসি, যাতে সবাই নিজেদের নিরাপদ রাখতে পারে। জেজেওয়াই এই গ্রুপ চ্যাটগুলোর সদস্য ছিল। সংক্ষেপে বলতো, সে একজন কোরিয়ান গায়ক, সঙ্গীত পরিচালক, টিভি পার্সোনালিটি, যার একটি বুনো ও মজার ব্যক্তিত্ব আছে বলে অনেক টক শোতে তাকে পছন্দ করা হতো। কিন্তু সে কখনোই এই চ্যাটগুলো থেকে বের হয়নি। সে ছিল বার্নিং সান কেলেঙ্কারির প্রতিটি চ্যাট গ্রুপের অংশ, যেখানে অচেতন নারী, তাদের বিক্রি করা, নারী নিয়ে বাজে ধরনের কথা বলা, অপরাধের আলোচনা করা, সেখানেও সে ছিল। সে চ্যাটগুলো থেকে বের হওয়ার ভান করত, কিন্তু বাস্তবে কখনোই বের হয়নি। তার প্রাক্তন প্রেমিকা অভিযোগ করে যে সে গোপনে তাদের ভিডিও করত। যখন তদন্তে তার ফোন জমা দিয়ে দেওয়া হয়েছিল, সে ফোন ভেঙে দেয় ভেবে ছিল যে ডেটা সব মুছে গিয়েছে, কিন্তু ফোন রিকভারির দায়িত্ব ছিল সেই টেক কোম্পানির, যারা আগের শেওয়াল ফেরি দুর্ঘটনার ভুক্তভোগীদের ফোন থেকেও তথ্য উদ্ধার করেছিল। ফলে তারা এই কাজ খুব সিরিয়াসলি নেয়। তার ফোন থেকে সব তথ্য উদ্ধার করে, আর সেখান থেকেই পুরো কেলেঙ্কারির ব্যাপকতা সামনে আসে। একবার সে একটি শোতে ছিল, আর তার এই সেলিব্রিটি বন্ধু চুই জং হুন মজা করে বলছিল, তোর গোল্ডেন ফোন কোথায়? তখনই জেজেওয়াই এর মুখভঙ্গি বদলে যায়। হেসে হাসি মুখে থাকা বন্ধ করে একরকম কঠোর হয়ে যায়, যেন বলছে, থামো এখনই। পরে অনেকে ধারণা করে গোল্ডেন ফোন মানে ছিল সেই ফোন যেখানে সে সব অপরাধমূলক ভিডিও রেখেছিল। পরে 2019 সালের 26শে ফেব্রুয়ারি প্রথম দফার চ্যাট মেসেজগুলো জনসমক্ষে ফাঁস হয়ে যায়। এতে একাধিক সেলিব্রিটি, ইনভেস্টর, ম্যানেজমেন্ট এবং বার্নিং সানের কর্মীরা জড়িত বলে প্রমাণ পাওয়া যায়। এই গ্রুপ চ্যাট জড়িতদের মধ্যে ছিলেন এফটি আইল্যান্ড ব্র্যান্ডের সদস্য চই জং হুন, সিএন ব্লু ব্র্যান্ডের সদস্য লি জং হিউন, গার্লস জেনারেশন সদস্য ইউরির ভাই কুহান, গায়ক ও টিভি পার্সোনালিটি জং জুং ইয়ং, বিগ ব্র্যান্ড ব্যান্ডের সদস্য এবং বার্নিং সান ক্লাবের মালিক শেওরিং। শেওরিং এক কর্মীকে বার্তা পাঠায়, ভিআইপিরা আসছে,
যা চায় সব দাও, মেয়েদের ডেকে পাঠাও। কর্মী জিজ্ঞাসা করে কোন মেয়েদের এখন ডাকা যাবে। শেউরিং বলে চাইনিজরা আসছে, তাদের ঠিক মতো সামলাও যেন অন্যদের সঙ্গে জড়ায় না। কর্মী: হ্যাঁ, আমি ভিআইপিদের পাশেই থাকবো। শেউরিং: ঠিকভাবে করো, ভুল যেন না হয়। আরেক অংশীদার লেখে একটি ছেলেও দাও, যাতে সে ওদের পরিবেশন করতে পারে। কর্মী: ঠিক আছে, আমিই দায়িত্ব নিচ্ছি। শিউরিং আবার জিজ্ঞেস করে তুমি কোন মেয়েকে আনবে? এমন মেয়ে দাও যাদের পাওয়া সহজ। যে ভাই তখনই হঠাৎ বলে চাইনিজরা সম্ভবত প্লাস্টিক সার্জারির মেয়েদের পছন্দ করে। শেউরিং বলে ঠিক আছে, ভালোভাবে করো। এমনও দেখা যায় শিউরিং বার্তা দেয় চেয়ারম্যানের অতিথিরাও আসছে, ওদের জন্যে আলাদা পার্টির ব্যবস্থা করতে হবে। আমরা যা পেয়েছি তার চেয়েও 100 গুণ ফেরত দাও। এমন মেয়েদের খোঁজো যারা দেখতে ভালো ও জাপানিজ কিছু বলতে পারে। এবার বড়দিন, আমরা না হয় নিজেদের মজা করার চেয়ে অন্যদের খুশি করার চেষ্টা করি। এই পুরো চক্রের মূল দায়ী সেই পুরো অপারেশনের মাস্টারমাইন্ড। সবচেয়ে খারাপ চরিত্রটা ওরই, সেই সবাইকে সংযুক্ত করছে। তার না থাকলেই এই পুরো কাণ্ডই সম্ভব হতো না। সে টাকার জন্য এসব করছে, মুনাফার জন্য করছে। সে আসলে নারীদের টাকার বিনিময়ে বিক্রি করছে। অনেক মিডিয়া আউটলেট এটা নিয়ে হয়তো আইনগত কারণে বা পেশাদারিত্ব বজায় রাখার জন্য বেশি কিছু বলছে না, কিন্তু আমার ব্যক্তিগত মতে সে একটা দালাল, ঘৃণ্য জঘন্য একজন ট্রাফিকিং দালাল। সত্যি বলতে এক কথায় সে জঘন্য একটি প্রেম। অন্য এক কথোপকথন, সেংরি একটি মেয়ের কথা বলছিল যাকে সে পছন্দ করে। সে লিখে রেডাক্টের আসলে শিল্পী। আমি স্বীকার করছি, আমি ওর স্তনে অনেকক্ষণ হাত দিয়েছি। সে নকল। সেংরি আবার লেখে রেডাক্টের আসছে মানে মেয়েটা আসছে। যে ওর বলে ওরা বিদেশিদের আসা বন্ধ করো। সেংরি বলে তুমি কি এখানে আছো? তারপর বলে ওরা ইনভেস্টর। আরেক কথোপকথনে সেংরি বলে গত রাতের পার্টি দারুণ ছিল। এক আইডল উত্তর দেয় সফল হয়েছে। সেংরি লেখে ও মেয়েটা, আমি স্বীকার করেছি আমি আসক্ত। ওর বড় বোনও ভালো। সেংরি বলে হ্যাঁ। জেওয়াইও লেখে ওর বোন চমক ছিল। গতকাল অনেক গোপন রত্ন ছিল। এত বড় এক বন্ধু লেখে কিন্তু আশেপাশে অনেক ছেলে ছিল। সেংরি বলে আমাদের চুরি করতে হবে। চল সবাই মিলে কোরিয়ান মেয়েদের নিয়ে খেলি, তারপর বিদেশিনীদের বিয়ে করি। বন্ধু লেখে রেডাক্টের এত সুন্দর কেন? জেয়ংজি জানায় ওর আমাদের দুজনের মধ্যে মুগ্ধ করেছে। সেংরি লিখেছে আমি তাকেও খাবার প্ল্যানে আছি। কারো কাছে ওর নাম্বার আছে? বার্নিং সানের কর্মীরা ওর সঙ্গে করলে গোপন থাকবে। সেই খুব। সেংরি লেখে হ্যাঁ, এই স্মৃতি ভস্মতা হয়েছে। ও মনে রাখে না সঙ্গ কি করেছে। জেওয়াই লেখে না, স্মৃতিস্পষ্টতার না, আসলে ও ছিল আমাদের জোর করে নেওয়া। সেংরি লেখে সম্ভবত ও শুধু মনে রাখে না। জেওয়াই রেগে গিয়ে লেখে প্রথমবার দেখে করার সময় বলছিল আমি টিভি দেখি না, তাই তোমাকে চিনি না,
কিন্তু মদ খাওয়ার পর কান্নাকাটি করে বলছিল, আমার জন্যে গান গাও। সানলি বলে, তোমাকে একটি মজার বা উদ্ভট কিছু বলি। আমি ঘুম থেকে উঠার পর দেখি আমি কুনার সঙ্গে শুয়ে আছি। ভাবছিলাম অন্য দুটি মেয়ের সঙ্গে ঘুমাচ্ছিলাম, ওরা গেল কোথায়। আরেকটি চ্যাটে সেঙ্গি এক ভিআইপি ক্লায়েন্টকে জিজ্ঞেস করছে কি ধরনের মেয়ে পছন্দ করেন। ক্লায়েন্ট বলে, আমি নিশ্চিত না। দক্ষিণ এশিয়ায় পুরুষদের সাদা গায়ের মেয়েরা পছন্দ, নিরীহ ও সুন্দর মুখের। আর কিছু শুধু ভালো মেয়ের পছন্দ, যেমন রেডাক্টের, যারা নিরীহ আবার ভালো মেয়ে, গ্ল্যামারাস মেয়ে। উচ্চতা 160 সেন্টিমিটারের বেশি, শরীর শুষ্ক, খুব একটা বাছবিছানা নেই, কোরিয়ান মেয়েরাই যথেষ্ট। অন্য চ্যাটে দেখা যায় সেঙ্গি মেয়েদের ভিআইপি ক্লায়েন্টদের সঙ্গে বিদেশ সফরে পাঠাচ্ছেন। সে ইন্দোনেশিয়া সফর নিয়ে এক ভিআইপিকে জিজ্ঞাসা করে। ভিআইপি বলে, মাথাপিছু $10,000 নিচে চাই। সেঙ্গি লেখে, বুঝেছি, মাথাপিছু $10,000। ঠিক আছে মিস্টার শিউ। এরপর সে 5 জন মেয়ের ছবি পাঠানো এবং লেখে, নাম্বার 1 বেশি কথা বলে, টাকার জন্যে পাগল, কিন্তু ওর ক্যারিশমা কম, মদ খাওয়ার দৃশ্যগুলো ভালো না, তবে চেহারা দারুণ, কাদা ইমোজি। অন্য চ্যাটে জেজেওয়াই লেখে, আমি প্লেনে উঠেছি, পৌঁছেই কোরিয়ান মেয়েদের নিয়ে আসবো বাসায়, এরপর বাইরে যাব জার্মানি মেয়েদের বিশাল পেছন দেখতে। তার আইডল বন্ধু লেখে, সাবধানে ফিরো, ভালো করে উড়ো। বার্নিং সানের এক কর্মী লেখে, জার্মানি মেয়েদের মনে হয় সসেজের মতো গন্ধ লাগে। জেজেওয়াই লেখে, মন্দ না, হা হা হা, অনেক মজা হয়েছে। অনেকেই বলছে অবাক লাগে তারা একে অপরের সঙ্গে এত ভদ্র আচরণ করছে, যেমন ভালো থাকো, ফিরে এসো, অথচ নারীদের নিয়ে কথা বলছে অত্যন্ত অমানবিকতার ভাবে। অন্য একটি বিতর্কিত কথোপকথনে তারা আলোচনা করছিল কেউ এইচএল এর সাথে ছিল গতকাল রাতে। তারা জিজ্ঞেস করে, ও কি ভালো ছিল? আর কেউ বলে, ওর নাম্বার চাই। একজন লেখে, হ্যাঁ, ওর নাম্বার দিচ্ছি। এখানে বলে রাখা দরকার, কমফোর্ট ওম্যান শব্দটি কোরিয়ানদের জন্য অত্যন্ত সংবেদনশীল বিষয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানি সরকার কোরিয়ান, চায়না এবং অন্যান্য এশিয়ান নারীদের মিথ্যা চাকরির প্রতিশ্রুতি দেখিয়ে যৌন দাসী বানাতে সক্ষম হয়। তাদের কারাগারে বন্দি করে দিনে 30 বারের মতো ধর্ষণ করা হতো। অনেকেই গর্ভবতী হয়েছিল, রোগে আক্রান্ত হয়েছিল, অতিরিক্ত উপরক্ত উপর চালানো হয়েছিল ভয়ঙ্কর সব নির্যাতন। আজও বহু কোরিয়ান নাগরিক চায় জাপান সরকার এই ইতিহাসের জন্য দুঃখ প্রকাশ করুক, কিন্তু তারা এখনো ক্ষমা চায়নি। এবং এখন যখন কোরিয়ান বিনোদন জগতের পরিচিত মুখেরা এই নারীদের নিয়ে রসিকতা করে বা সেই ইতিহাসের অনুকরণ করে, এটা আসলেই লজ্জাজনক। এমনকি যদি এই গ্রুপ চ্যাট করা অপরাধমূলক কাজগুলো বাদও দেয়, তবুও নারীদের নিয়ে এদের কুরুচিপূর্ণ সহিংসতা, ঘৃণ্য মন্তব্য, যখন তারা নারী-কেন্দ্রিত ভক্তদের সামনে কাজ করছে, তা এক কথায় জঘন্য। আরও একটি দিক হলো
অনেকেই বার্নিং সানের টেক ইঞ্জিনিয়ারকে দোষ দেয়, যেন সে কেন তথ্য এতদিন লুকিয়ে রেখেছিল। কেউ কেউ বলে আমার হলে আগেই দিয়ে দিতাম। তবে কোরিয়ার মতো দেশে পুলিশের দুর্নীতি এতই প্রকট যে কার কাছে যেত সে? একজন ঊর্ধ্বতন কর্মকর্তাও যদি চক্রে জড়িয়ে থাকেন, পুলিশকে ঘাটালে সাধারণ মানুষ প্রায় নিজেই জীবনই শেষ হয়ে যাবে। এখন অনেক রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক জটিলতা আছে। যদিও বলা সহজ, আমি হলে সাথে সাথে দিয়ে দিতাম, বাস্তবে এমন শক্তিশালী লোকজনের বিপক্ষে দাঁড়ানো অনেক কঠিন। আর এখন সে কার কাছে যাবে? মনে হচ্ছে যারা দায়িত্ব আছে তারা সবাই এই ঘটনার কোনো না কোনোভাবে জড়িত। এবং প্রযুক্তিগতভাবে বলতে গেলে সে একটি বড় অপরাধ করেছে। এই ডেটাগুলো রেখে দেওয়াটা বেআইনি। তবে যখন সে শেষ পর্যন্ত প্রমাণগুলো জমা দেয়, সেটা হয়েছিল হুইসেল ব্লোয়ার কিমের ঘটনার পর। সে দেখে যে অনেকেই অজ্ঞাতনামা নারী এগিয়ে আসছে। তখন সে ভাবে এটাই সম্ভবত সেই সময় যখন মানুষ সত্যি শুনবে এবং এগুলোকে মিথ্যা ভাববে না। সে খুব বুদ্ধিমানভাবে একজন আইনজীবী নিয়োগ করে, যিনি আরো বেশি বুদ্ধিমান ছিলেন। তারা সিদ্ধান্ত নেয় প্রমাণগুলো পুলিশের কাছে না দিয়ে সিভিল রাইটস কমিশনার অফিসে জমা দেবে, কারণ পুলিশ আগ্রহী থাকলেও তারা এই বিষয়ে জনসমক্ষে আনত না। এইভাবেই অনেক তথ্য জনসমক্ষে আসে। হয়তো সে এই কাজটা 3 বছর আগেও করতে পারত, কিন্তু তখন হয়তো এতটা কার্যকর হতো না। যাই হোক, এখন তো প্রমাণগুলো প্রকাশ্যে এসেছে। যদিও অনেক সংশ্লিষ্ট ব্যক্তি এখনো বলে যাচ্ছে যে চ্যাট মেসেজগুলো জাল, কিন্তু অনেক এই মেসেজের চ্যাটগুলো ভিত্তি করেই সব শুরু হয়। এমনকি বার্নিং সানের শিউয়েংও বলেন, যদি এই 3 বছর আগের চ্যাট মেসেজগুলো অপরাধ হয়, তবে তো সব কোরিয়ান পুরুষরাই অপরাধী। সে বোঝাতে চায় এই ধরনের কথা বলাটাই নাকি স্বাভাবিক, যা একেবারেই অযৌক্তিক। এই ধরনের কথা বলাই প্রমাণ করে চ্যাটগুলো আসল। তবে সতর্কতার কথা বলা হয় যে এগুলো অভিযুক্ত আসল বার্তা। চ্যাটগুলো প্রকাশ পাওয়ার পর অনেক ভক্ত ভীষণ ক্ষিপ্ত হন। বিশেষ করে কিছু চ্যাট দেখা যায় জেজেওয়াই এর এবং তার 4 বন্ধু মিলে একটি মেয়ে, যাকে মাদক খাওয়ানো হয়েছিল, তার উপর পালাক্রমে নির্যাতন চালায়। মেয়েটি যখন জ্ঞান ফিরে পায়, বলে আমি শুধু মনে করতে পারি আমি একসাথে কিছু পানি পান করেছিলাম। তারা এই ঘটনাটি নিয়েও হাসাহাসি করছিল এবং ছবি তুলছিল। পরের দিন জেজেওয়াই ফ্যান সাইন ইভেন্টে যায়, হাসি মুখে তার মহিলা ভক্তদের সঙ্গে দেখা করে, যেটা ভাবলেই গা শিউরে ওঠে। 2019 সালের শুরুতে সিওল মেট্রোপলিটন পুলিশ একাডেমি এই কেসটি নিজের হাতে তুলে নেয়। মিডিয়া তখন এই ঘটনাকে ঘিরে উত্তাল। সবাই জানতে চায় কে কে জড়িত, তারা কতটা জানতো এবং তারা কি শাস্তি পাবে। বার্নিং সান ক্লাবের শেয়ার এভাবে ভাগ করা ছিল: 42% হোটেলের মালিকানায়, 8% হোটেলের চেয়ারম্যানের নামে, 20% তাইওয়ানের ব্যবসায়িক নারী লি সামুনার নামে, 20% ইউরি হোল্ডিং এর নামে, যেটা সেই জন্য সেংরির মালিকানাধীন ছিল বলে ধারণা করা হচ্ছে, 10% ব্যবসায়ী ইউনোহোর নামে,
যিনি ক্লাবটি ডে টু ডে অপারেশনাল চালাতেন। তাইওয়ানে ওই ব্যবসায়ী সহ অনেক বিদেশি বিনিয়োগকারী দেশে ছেড়ে পালিয়ে গিয়েছিলেন, কিন্তু কোরিয়ান সেলিব্রিটি ও ব্যবসায়িকরা তদন্তে আওতায় চলে আসে। বার্নিং সান ও সেংরি কর ফাঁকির অভিযোগে অভিযুক্ত হয়। যদিও এই অভিযোগগুলো অন্যান্য অপরাধের তুলনায় তুলনামূলকভাবে কম গুরুত্বপূর্ণ, তবুও এগুলোর মাধ্যমে সেংরির আর্থিক কৌশলের একটি চিত্র পাওয়া যায়। অনুমান করা যায় ভিআইপি ক্লায়েন্ট, অবৈধ যৌন বাণিজ্য এবং আলকোহলিক বিক্রির মাধ্যমে সেংরি প্রচুর টাকা আয় করতেন এবং বেশিরভাগ সময় ক্যাশ নিতেন যাতে কর ফাঁকি দিয়ে যেতে পারেন। তার ম্যাক্সিমিউজিয়াম নামের রেস্তোরাঁ মূলত একটি নাইট ক্লাব ছিল, কিন্তু কম কামাতে সেটাকে রেস্তোরাঁ হিসেবে নিবন্ধন করা হয়েছে। তার রামেন ব্যবসাও সন্দেহজনকভাবে অনেক লাভ করছিল এবং পরে জানা যায় যে তার নাইট ক্লাবের টাকা রামেন ব্যবসায়ের মাধ্যমে মানি লন্ডারিং করা হচ্ছিল। সবাই যখন তদন্তের মুখে, তখন সেংরি ঘোষণা দেয় সে বিনোদন জগৎ থেকে অবসর নিচ্ছে। তার বিবৃতিটি ছিল ভীষণ অদ্ভুত এবং অসংবেদনশীল। সে বলেছে, এই ইস্যুটি অনেক সামাজিক বিতর্ক সৃষ্টি করেছে এবং আমি গত 1.5 মাস ধরে সমালোচিত হয়েছি। এখন দেশের সব সংস্থা আমাকে নিয়ে তদন্ত করছে এবং আমি জাতীয় শত্রু হিসেবে চিহ্নিত হয়েছি। আমি চাই না আমার আশপাশে কেউ আমার জন্যে ক্ষতিগ্রস্ত হোক। এই ব্যক্তি মন্তব্যের জন্যেই তোমরা এটা বাড়িয়ে ফেলেছ, তাই আমি চলে যাচ্ছি। আমার কথার মধ্যে একটা বিভ্রান্তির ছাপ ছিল, যেন সে নিজেই জানে সে কি করেছে। এমনকি কিছু মিডিয়া প্রতিবেদনও করেছিল বার্নিং সান স্ক্যান্ডাল, যে কেসটি সবার জানা, সেংরি ছাড়া। সে আরও বলেছে এই সময়টি নাকি তার জন্য উপযুক্ত সেনাবাহিনীতে নাম লেখানোর, যাতে সে একজন দায়িত্ববান কোরিয়ান নাগরিক হিসেবে কর্তব্য পালন করতে পারে। আর এটা শুনেই মানুষ আরো বেশি ক্ষিপ্ত হয়ে ওঠে, কারণ দক্ষিণ কোরিয়ার সব পুরুষের জন্য 2 বছরের বাধ্যতামূলক সামরিক সেবা রয়েছে। তারা বলেছিল, আর্মি কোনো জায়গা না তোমার বাস্তবতা থেকে পালানোর জন্য। তাই এত কিছুর পরেও অপরাধের পরিণামগুলো তেমন ভয়াবহ ছিল না। ভয়াবহ শব্দটা হয়তো একটু অদ্ভুত শোনাতে পারে, বরং বলাই ভালো, সেগুলো একেবারেই তুলনামূলক ছিল। কিন্তু উল্লেখযোগ্য সাজা ছিল যে জেজেওয়াই নামক এক আউটলকে 5 বছরের কারাদণ্ড, চোই জং হিউনকে 2.5 বছরের কারাদণ্ড, গার্লস জেনারেশনের ইউরির ভাইকে 4 বছরের কারাদণ্ড। অন্যদিকে শিউরি আর্মিতে ভর্তি হয় এবং তার বিচার হয় মিলিটারি ট্রাইব্যুনালে। তার বিরুদ্ধে 9টি অভিযোগ ছিল, সহিংস অপরাধ থেকে শুরু করে খাদ্য স্বাস্থ্যবিধির লঙ্ঘন, পেশাগত অর্থ আত্মসাৎ ইত্যাদি। সবগুলো অভিযোগই সে দোষী সাব্যস্ত হয় এবং 3 বছরের সাজা পায়। তার উপর প্রায় $8.5 লাখ জরিমানা করা হয় এবং তাকে যৌন অপরাধের তালিকায় নাম লিখাতে বলা হয়। কিন্তু সে আপিল করে এবং সাজা কমিয়ে 1.5 বছর করা হয়। এখানে একটি ফাঁকির বিষয় জানা যায় যে সবাইকে ক্ষুব্ধ করে তুলেছে। দক্ষিণ কোরিয়ায় যদি কারো সাজা 1.5 বছরের কম হয়, তাহলে সেই সাজা নীরবে ভোগ করা যায়।
এবং পরবর্তীতে তা অপরাধের রেকর্ডে নাও থাকতে পারে। সেংরি সাজার ছিল ঠিক ১.৫ বছর সীমানায়, কিন্তু অদ্ভুতভাবে সেই ২ দিন আগেই মুক্তি পেয়ে যায় এবং এর ফলে তার রেকর্ডে কিছুই থাকে না। তারপর দেখা যায় বালিতে তাকে পার্টি করতে, মহিলাদের সঙ্গে প্রতারণা করতে। তবুও তার ভক্তরা আছে। কিছু মানুষ মন্তব্য করে সে এখনো তরুণ, জীবনে ভুল হয়েছে, এখন সে তা কাটিয়ে উঠুক। কেউ কেউ লেখে সে আইনের মাধ্যমে তার সাজা ভোগ করেছে, এবার একটি নতুন জীবন শুরু করুক। তবে বেশিরভাগ মন্তব্য ছিল বাস্তবমুখী। যৌন নিপীড়ন বা ধর্ষণের জন্য প্রতিটি দেশের আরও কঠোর শাস্তি হওয়া চাই। ভিকটিমরা সারা জীবন কষ্ট পায়, আর সে মাত্র ২ বছর সাজা কাটিয়েই সব শেষ। পুলিশ কর্মকর্তার কথায় আসা যাক, যারা দুর্নীতিতে জড়িত ছিল তারা বেশিরভাগই কোনো শাস্তি পায়নি। কিছু নিম্নপদস্থের কর্মকর্তাদের বরখাস্ত করা হয়, কিন্তু উচ্চপদস্থদের বিরুদ্ধে কিছুই হয়নি। এমনকি কোনো পাবলিক স্টেটমেন্ট পর্যন্ত দেওয়া হয়নি যে পুলিশ বাহিনীকে সংস্কার করা হবে বা ঘুষ ও দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে। আর সেই ভিআইপি ক্লায়েন্টরা যারা এইসব ঘটনায় সরাসরি জড়িত ছিল, তারাও মূলত ছাড় পেয়েছে। কিম নামের যে ব্যক্তি প্রথম এই ঘটনা ফাঁস করেছিল, তাকে পর্যন্ত পরে গ্রেফতার করা হয়। অভিযোগ ছিল যে সে ৩ জনকে হেনস্থা করেছে। কেউ কেউ মনে করে সে নিজেও এই নোংরামিতে জড়িত ছিল, আবার অনেকেই বলে এসব অভিযোগই সন্দেহজনক। সব মিলিয়ে কিম বাদে সবাই অনেক সহজে ছাড় পেয়ে যায়। এই ঘটনার সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো কোরিয়ান সমাজের ভিকটিম ব্লেমিং খুব প্রচলিত। নারী যদি ক্লাবে যায় এবং কিছু ঘটে, তবে তাকে দোষারোপ করা হয়, তুমি ক্লাবে গেলে কেন? এজন্য অনেক ভিকটিম ভয় পেয়েছিল মুখ খুলতে। এটা একটি সাংস্কৃতিক সমস্যা। পরিবর্তন আনতে হলে সমাজকেই আরও সরল হতে হবে। ভিকটিমদের পাশে দাঁড়াতে হবে, তাদের জন্য আওয়াজ তুলতে হবে। আরেকটা বিকৃতকর ব্যাপার হলো, বিচার ব্যবস্থায় দেখা গেল কেউ যদি ড্রাগ দিয়ে ভিকটিমকে অচেতন করে ধর্ষণ করে, সেটা উল্টো অপরাধীকে সাহায্য করে, কারণ এরপর আদালতে সে ঠিকভাবে মনে রাখতে পারছে না, তাই তার কথা বিশ্বাসযোগ্য নয়। সেই বার্নিং সান ক্লাব যেটা এইসব কাণ্ডের কেন্দ্র ছিল, সেটাকে ২০২১ সালে বন্ধ করে দেওয়া হয়। পরবর্তীতে বিল্ডিংটা হুন্ডাই কনসালটেন্টস কিনে ফেলে, আর এখন সেটা অ্যাপার্টমেন্টে পরিণত হয়। ওয়াইজি এন্টারটেইনমেন্ট প্রতিষ্ঠাতা সেই সময়ের সিইও পদত্যাগ করে। ওয়াইজি প্রায় $১০ কোটি বিনিয়োগে হারায় এই স্ক্যান্ডালের কারণে। সম্প্রতি চোই নামের আরেকজন আইডল জেল থেকে বেরিয়ে আসে। প্যাপারাজি তার চার্চের বাইরে গিয়ে তাকে জিজ্ঞেস করে। সে মা মা বলে চিৎকার করে যেন ছোট বাচ্চা। তার মা এসে মিডিয়াকে বলে, আমার ছেলে এখন ঈশ্বরকে বিশ্বাস করে, তোমরা এসব নিয়ে বাড়াবাড়ি করছো, তুমি কি ঈশ্বরের শাস্তি পেতে চাও? অনেক খ্রিস্টান নাগরিকই এতে ক্ষুব্ধ হয়ে যায়, বলেন এরা ধর্মকে নিজেদের রক্ষার ঢাল হিসেবে ব্যবহার করছে। অনেকে মন্তব্য করে, এমন বড় হয়ে মায়ের পিছনে লুকানো লজ্জাজনক। আবার কেউ বলে, মা যেভাবে গিয়ে ছেলেকে আগলে রাখলেন সেটাও আরও হাস্যকর। শেষে একটি ভয়ঙ্কর তথ্য,
বড় কে-পপ গ্রুপগুলো তাদের ভক্তদের একটি নাম দেয়, যেমন ব্ল্যাকপিঙ্কের ভক্তদেরকে বলা হয় ব্লিংকস, বিটিএস এর ভক্তদেরকে বলা হয় আর্মি, বিগ ব্যাং এর ভক্তদেরকে বলা হয় ভিআইপিস। তবে সেংরির ক্ষেত্রে তার ভিআইপিস ছিল তার আসল ভক্ত নয়, তারা ছিল তার বিশেষ ক্লায়েন্ট, সেই ধনী ও প্রভাবশালী মানুষেরা যারা এসব অপরাধমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করত। আমরা যেন এই ঘটনাটি ভুলে না যাই, কোনোভাবে এই লোকেরা আবার মিডিয়ায় মিউজিকে ফিরে আসার সুযোগ না পায়, সেটাই নিশ্চিত করার দায়িত্ব আমাদেরই। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। এরকম আরও স্টোরি শুনতে আমাদের চ্যানেলে চোখ রাখুন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্যে।